হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কি কি কোশ্চেন হতে পারে, তো সেই সমস্ত কোশ্চেন কিন্তু আমি এখানে দিয়েছি। এবং আমি তোমাকে এটা বলতে পারি তোমাদেরকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যদি কোনো পরীক্ষায় কোশ্চেন হয়, তাহলে এই কোশ্চেনের বাইরে সেটা হবেই না। তোমরা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং একটু এই ভিডিওটা দেখার পরে পিডিএফটা নিয়ে একবার স্টাডি করে নাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় 1 অথবা 2 নাম্বার কিন্তু বাধ্য হয়ে যাবে। তো সময় নষ্ট না করে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্টে স্বাগত। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে আমি যখনই কোনো ইম্পর্টেন্ট ভিডিও বা আপডেট দিই সেটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে ভিডিও। তোমরা 1 মিনিট প্লিজ। ওকে, গেট স্টার্টেড। তোমরা দেখতে পাচ্ছ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সবার আগে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিতে হবে, সেটা হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এসেছে কোথা থেকে। সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া বা ইউএসএসআর থেকে আনা হয়েছে। এবং সেটা কে প্রথম এনেছে? জোসেফ স্ট্যালিন। ওকে, কত সালে? 1928 সালে। তো আমরা বুঝতে পারলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সূত্রপাত হয় রাশিয়াতে। কে করেন? জোসেফ স্ট্যালিন। এবং কত সালে? 1928 সালে। ওকে, তারপরে চলে যাব আমাদের দেশের এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট 5-এর প্ল্যান সেটা শুরু হয় 1951 সালে এবং শেষ হয় 1956 সালে। তোমাদের জাস্ট একটা বেসিক নলেজ দিয়ে দিই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 বছর ধরে চলে। তো ওকে, চলো শুরু করা যাক। আমাদের দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এটা প্রথম ইন্ট্রোডিউস করে কে? প্রেজেন্ট করে জওহরলাল নেহরু, আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার। পার্লামেন্টে প্রথমে এটা আনে এবং সেখান থেকে সেটা কন্টিনিউ চলে। ওকে, নেক্সট মনে রাখবে কি প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, ইট ওয়াজ বেসড অন দ্য হরদ্দমার মডেল। ওকে, এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সেটা কিসের ওপর, কোন মডেলের উপর করা হয়েছিল? সেটা হচ্ছে হরদ্দমার মডেল। ওকে, তারপরে চলে যাব কোথায়? এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটায় 1956 সালের মধ্যে 5 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ার এস্টাবলিশড। ওকে, তারপরে আমরা দেখো এখানে মেন বিষয় হচ্ছে এইটা যে এই 1956 সালের মধ্যে ভারতবর্ষে 5খানা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এস্টাবলিশ করা হয়। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ হয় 1952 সালে, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং 1952 সালে শুরু হয়। আর একটি ইম্পর্টেন্ট জিনিস যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিসের উপর জোর দেওয়া হয়? সেটা হচ্ছে এগ্রিকালচার। ওকে, কৃষিকাজের ওপর কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর জোর দেওয়া হয়। নেক্সট আমরা চলে যাব সেকেন্ড 5-এর প্ল্যান। এর সময়টা দেখে নাও, সময়কালটা 56 থেকে 61। 56 থেকে 61 সেকেন্ড 5-এর প্ল্যান চলে। ওকে, তো সেকেন্ড 5-এর প্ল্যানের আমরা দেখব যে এখানে কী কী মেন বিষয় আছে। এখানে মেন বিষয় আছে কী কী, যে এই সেকেন্ড 5-এর প্ল্যান এর যে মেন লক্ষ্য ছিল সেটা হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড পাবলিক সেক্টর। অর্থাৎ কি শিল্পর উপরে প্রথম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা জোর দেওয়া হয় শিল্পর উপর, যাতে করে দেশের শিল্প খুব তাড়াতাড়ি গড়ে ওঠে। তোমরা দেখতে পাবে এর দুই একটা এক্সাম্পল। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রথম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এর যে এটা কার ওপর নেতৃত্ব করে করা হয়েছিল বা এর প্ল্যানের আর একটা নাম কি, সেটা হচ্ছে প্রশান্তচন্দ্র মহালানবিশ প্ল্যান। ওকে, তারপরে চলে যাব নেক্সট একটা কোশ্চেন। ভিলাই এবং দুর্গাপুর অ্যান্ড রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট ওয়ার এস্টাবলিশড সেকেন্ড 5-এর প্ল্যানে। অর্থাৎ ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্টগুলো, এগুলো কিন্তু সেকেন্ড 5-এর প্ল্যানে প্রতিষ্ঠিত করা হয়। নেক্সট চলে যাব কি হয়েছে, অটোমিক এনার্জি কমিশন 1957 সালে অটোমিক এনার্জি কমিশন তৈরি করা হয় কার নেতৃত্বে? হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে। ওকে, নেক্সট আমরা চলে যাব ইন্ট্রোডিউস দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956 ফর সোশ্যালিস্ট এবং সোসাইটি। এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের যে শিল্পনীতি সেটা 1956 সালে চালু করা হয় শিল্পনীতি। আরেকটা আছে যেটা হচ্ছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা নেপ বলা হয়, NEP, নিউ ইকোনমিক পলিসি, সেটা হচ্ছে 1991 সালে। ওকে, নেক্সট আমরা চলে যাবো থার্ড 5-এর প্ল্যান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এখানে আমি তোমাদের একটা ইনফরমেশন দিই, যদি কখনো ডাইরেক্ট কোশ্চেন হয় যে কোন 5-এর প্ল্যানটা মোস্ট ফেলিওর, সেটা হচ্ছে কিন্তু বন্ধুরা মনে রাখবে থার্ড 5-এর প্ল্যান।
অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সবথেকে বেশি ব্যর্থ হয়েছিল। ওকে, নেক্সট আমরা চলে যাব, কি বলছে দেখি একটু। এবার দেখো, ব্যর্থ তো এমনি এমনি হবে না, তার পিছনে কারণ আছে। যেমন কি একটা কারণ আছে, লাইক 1962 সালে চায়নার অ্যাগ্রেশন, অর্থাৎ চীনের সাথে যে আক্রমণাত্মক একটা সংঘর্ষ হয়েছিল, এবং ভারত পাকিস্তানের মধ্যে একটা সংঘর্ষ হয়েছিল, এবং ওই সময় আমাদের দেশে না প্রচণ্ড একটা খরা হয়েছিল, যার জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এই পুরোপুরিভাবে ভেঙে পড়াকে বলা হয় কমপ্লিটলি ফেলিওর, অথবা তুমি বলতে পারো ফিয়াস্কো। ওকে, নেক্সট আমরা চলে যাব, কি আছে। এবার একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো পরিকল্পনা ভেঙে যাবে তখন কিন্তু তারা একটা অ্যানুয়াল প্ল্যান আনবে, যাতে করে দেশের ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে করা যেতে পারে তার প্ল্যান, সেগুলো করার জন্য তারা একটা প্ল্যান হলিডে আনা হয়, যাকে বলা হয় অ্যানুয়াল প্ল্যান। মনে রাখবে, প্রথম দেশে প্ল্যান হলিডে বা অ্যানুয়াল প্ল্যান আনা হয় 1966 থেকে 1969 সাল পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। তো এখানে দেখি কি বলছে, ডিক্লেয়ার ডিউ টু ফেলিওর অফ দ্য থার্ড প্ল্যান। একদমই যেটা হবে, আমি আগেই বলেছি, প্ল্যান অ্যানুয়াল বা কোনো হলিডে প্ল্যান কেন আনা হবে, নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল হবে, তার জন্য হলিডে দরকার পড়বে। ওকে, নেক্সট আমি চলে যাবো ফোর্থ ফাইবার প্ল্যান। ফোর্থ ফাইবার প্ল্যানে কী আছে দেখি আমি একটু এখানে। ফোর্থ ফাইবার প্ল্যানে এটা আছে যে ইট ওয়াজ ইন্ট্রোডিউস আন্ডার দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ ইন্দিরা গান্ধী অ্যান্ড অ্যাটেম্পট টু কন্ট্রাক্ট দ্য প্রিভিয়াস ফেলিওর। এটাই করা হয়েছে যে এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এটা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে করা হয়, এবং কি করা হয়, যাতে করে যে প্রিভিয়াস আমাদের দেশের যে আগের পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ব্যর্থ হয়ে গেছে সেটা কী করে রিকভারি করা যায়। আর একটা কথা মনে রাখবে, এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটায় 14খানা ব্যাংকে জাতীয়করণ করা হয় 1969 সালে। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। এটা কতবার কোশ্চেন এসেছে তার ঠিক নেই। তোমরা কিন্তু এটা খুব, আমরা একটা স্টার্ট দিয়ে দেবো, তোমরা কিন্তু কোশ্চেনটা পুরো খাতায় লিখে নেবে, এবং সবার সবথেকে ভালো হয় মেমোরিতে লিখে নিতে হবে যে এই 1969 সালে 14খানা ব্যাংকে জাতীয়করণ করা হয়। ওকে, আর একটা কথা যেটা না বললেই হবে না, গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের জনক তোমরা জানো যে ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। তো এই সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? পাঞ্জাব। আর একটা কথা মনে রাখবে, এই সবুজ বিপ্লবে সবথেকে যে শস্যটা সবথেকে বেশি প্রভাবিত হয়েছিল সেটা কি বন্ধুরা? তোমরা আশা করি জানো, তো আমি লিখে দিচ্ছি, গম শস্যটা কিন্তু সবথেকে বেশি প্রভাবিত হয়েছিল এই কোথায়? এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সবুজ বিপ্লবের মধ্যে। ওকে, তারপরে চলে যাবো আমরা কোথায়? ফিফথ ফাইবার প্ল্যান। ফিফথ ফাইবার প্ল্যানে যে জিনিসটা আমাদের সবার থেকে বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই ফিফথ ফাইবার প্ল্যানে একটা ভারতবর্ষের একটা ইতিহাসে প্রচণ্ড বড় একটা ঘটনা। সেটা হচ্ছে, এই ফিফথ ফাইবার প্ল্যানে সরকার একটা প্রকল্প এনেছিল যার নাম হচ্ছে গরিবি হাটাও। এই গরিবি হাটাও প্রকল্পের দরুন, তোমরা জানো না, এর মানে কি বলবো, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে একটা ভুল বিভ্রান্ত তৈরি করে একটা সরকারের পতন হয়েছিল, যার এই স্লোগান দিয়েছিল তারা, গরিবি হাটাও। ওকে, আমি এটা আর কিছু বলছি না। নেক্সট মনে রাখবে যে NTPC 1975 সালে যেটা হয়েছিল, NTPC অর্থাৎ কিন্তু এখানে বন্ধু ফুল ফর্ম বলে দিচ্ছি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটা 1975 সালে তৈরি করা হয় ফিফথ ফাইবার প্ল্যানে। ওকে, তারপর আমরা চলে যাব এই ফিফথ ফাইবার প্ল্যানে কী বলছে। ইন 1978, ওকে, দ্য নিউলি ইলেক্টেড মোরারজি দেশাই গভর্নমেন্ট রিজেক্টেড দিস প্ল্যান। ওকে, এটা মনে রাখতে হবে যে এই ফিফথ ফাইবার প্ল্যানের মধ্যেই মোরারজি দেশাই অর্থাৎ প্রথম অকংগ্রেসি দল ক্ষমতায় আসে কত সালে? 1978 সালে প্রথম অকংগ্রেসি দল ক্ষমতায় আসে, এবং এসেই তারা কি করে, এই ফিফথ ফাইবারের প্ল্যানকে অ্যাবলিশ করে দেয়, অর্থাৎ ধ্বংস করে দেয়। ওকে, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে এই ফিফথ ফাইবার প্ল্যানটা কিন্তু 5 বছর চলেনি, চলেছে ক বছর? 4 বছর। ওকে, খুব ভাইটাল কিন্তু এটা মনে রাখবে। তারপর আমরা চলে যাব কোথায়? যখনই আমি তোমাদের বলেছি কোনো ফাইবার প্ল্যান অ্যাবলিশ হবে বা তার টাইমের আগে শেষ হয়ে যাবে, তখনই তারা একটা নতুন কিছু আনার চেষ্টা করবে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ জনতা গভর্নমেন্ট রোলিং প্ল্যান আনে 1978 সালে, যেটা চলে 1980 সাল পর্যন্ত। ওকে, এটা আমি একটু পড়ে দেখি কী বলছে। প্রপোজড বাই দ্য জনতা গভর্নমেন্ট, রিমুভ বাই দ্য কংগ্রেস গভর্নমেন্ট ইন 1980। তারপর আমরা কী বলছি দেখি, এখানে এটা বলতে হবে যে জনতা পার্টি গভর্নমেন্ট রিজেক্টেড ফিফথ ফাইবার প্ল্যান। এটা বারবার পরীক্ষা বলছি আমি যে ফিফথ ফাইবার প্ল্যান এটা রিজেক্ট করে কোন গভর্নমেন্ট? সেটা হচ্ছে জনতা পার্টি। ওকে, অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য নেক্সট সিক্সথ ফাইবার প্ল্যান, দিস ওয়াজ টার্ন রিজেক্টেড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1980 আপন ইন্দিরা গান্ধীর রি-ইলেকশন। ওকে, নেক্সট আমরা চলে যাব সিক্সথ ফাইবার প্ল্যানে কী আছে দেখি আমি একটু। এই সিক্সথ ফাইবার প্ল্যানটা কিন্তু বন্ধুরা খুব ইম্পর্টেন্ট। এখানে মনে রাখতে হবে যে আমাদের দেশে যে একটা ব্যাংক আছে তোমরা জানো, ন্যাবার্ডের ফুল ফর্মটা দেখে নাও, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট।
ওকে, এই ন্যাবার্ড ব্যাংকটা কোন কমিটির রেকমেন্ডেশনে করা হয়? শিবরমন কমিটি। কোন কমিটি? শিবরমন কমিটির রেকমেন্ডেশন ন্যাবার্ড ব্যাংক তৈরি করা হয় 12 জুলাই কত সালে? 1982 সালে। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো কোশ্চেন হলো। তোমরা এটা পড়ছো, ন্যাবার্ডের ফুল ফর্ম একটা কোশ্চেন, ন্যাবার্ড তৈরি করা হয় কোন কমিটির রেকমেন্ডেশনে? শিবরমন কমিটি। ন্যাবার্ড কত সালে স্থাপিত হয়? 12 জুলাই 1982 সালে। এবং ন্যাবার্ড কোন 5-year প্ল্যানে ইন্ট্রোডিউস করা হয়? সেটা হচ্ছে 6th 5-year প্ল্যান। ওকে, নেক্সট আমরা চলে যাবো, দেখি কী আছে। এরপর চলছে আমরা 7-5-year প্ল্যান। দেখো বন্ধুরা, 7-5-year প্ল্যান, হ্যাঁ এখানে একটা কথা বলে রাখতে হবে, 6-5-year প্ল্যানে আমি একটা কথা বলতে চাই, মোস্ট সাকসেসফুল 5-year প্ল্যান হচ্ছে 6-5-year প্ল্যান। আশা করি এটা তোমরা কোনো বইতে পাবে না, কিন্তু আমি তোমাদের এটা আপডেট দিলাম যে মোস্ট সাকসেসফুল প্ল্যান হচ্ছে 6-5-year প্ল্যান, আর মোস্ট ফেলিওর হচ্ছে 3rd 5-year প্ল্যান। মনে রাখবে 3 আর 6, ফেল হলে 3 আর পাস করলে 6 লাগবে। ওকে, মনে থাকে জানো। তারপরে চলে যাবো আমরা 7-5-year প্ল্যান। 7-5-year প্ল্যানে সেরকম কোনো মানে স্পেশাল কোনো ক্রাইটেরিয়া নেই, জাস্ট এখানে দেখে নাও, ফলোড বাই প্ল্যান হলিডে 1990 থেকে 92। ওকে, প্ল্যান হলিডে এবার দেখো, হ্যাঁ কী বললাম, দেখি একবার, হ্যাঁ 7-5-year প্ল্যানে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই, জাস্ট এটা নর্মালি জাস্ট অ্যাভয়েড করে দাও। তারপরে চলে যাও তোমরা প্ল্যান হলিডেজ, অর্থাৎ 1990 থেকে 1992 সাল। এখানে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট গল্প আছে বন্ধুরা, গল্পটা একটু সময় নিয়ে শোনো বন্ধুরা, খুব কাজে লাগবে তোমাদের। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড এলপিজি। এখানে কিন্তু তোমরা জানো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, কিন্তু সেটা কিন্তু বন্ধুরা সেটা কোথায়? কেমিস্ট্রির, কিন্তু আমাদের এটা না, আমাদের এখানে কি আছে? এলপিজি, অর্থাৎ হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। আমি এখানে দু চার কথা বলে দিই। লিবারাইজেশন মানে হচ্ছে উদারীকরণ, অর্থাৎ কোনো জিনিসকে স্বাধীন করে দেওয়া, বা তোমরা মানে মন মতন জিনিস করতে পারো, মানে সেরকম কোনো বাধা ধরার নিয়ম নেই, রুল মানে নিয়ম সংখ্যা কমে যাওয়া, তাকে বলে লিবারাইজেশন। প্রাইভেটাইজেশন মানে তোমরা খুব ভালো করে জানো, কোনো জিনিসকে প্রাইভেট করা। যেমন তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা হয়তো রিসেন্টলি হয়তো খবরে শুনে থাকবে যে রেলকে প্রাইভেট করার চেষ্টা হচ্ছে, অথবা তোমরা এটা হয়তো নিশ্চয়ই জানো যে পশ্চিমবঙ্গে যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে WBSEDCL, সেটা কিন্তু প্রাইভেটাইজেশন হয়ে গেছে। আর গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বের দরবারে কোনো জিনিসকে খুলে দেওয়া। তোমরা নিশ্চয়ই জানো যে অর্থনীতিতে পড়েছো যে এফডিআই, এফআইআই, এফপিআই, ঠিক আছে, এগুলো কি? এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো এরকমভাবে কি হয়েছে, আমাদের দেশের অর্থনীতিতে চাইলেই কোনো অন্য দেশের লোক এসে আমাদের দেশে কিন্তু অর্থনীতিতে তারা ইনভেস্ট করতে পারবে, এটাই বলা হয় গ্লোবালাইজেশন। এই যে এলপিজি, এই এলপিজিটা ইন্ট্রোডিউস করে কে? তৎকালীন আমাদের প্রাইম মিনিস্টার কে ছিলেন? পিভি নরসিংহ রাও, তার নেতৃত্বে আমরা কিন্তু এই এলপিজিটা চালু করেছিলাম আমাদের দেশে। ওকে, তারপরে চলে যাবো আমরা দেখি 8-5-year প্ল্যান। 8-5-year প্ল্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, এটা মনে রাখবে। এইখানে কি হয়েছে, আমাদের দেশ ভারতবর্ষ, আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর সদস্য হই কবে? 1 জানুয়ারি 1995 সালে। এটা মনে রাখতে হবে। WTO এর হেডকোয়ার্টার আশা করি তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি, এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। ওকে, আর একটা কথা মনে রাখবে, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর আগে নাম ছিল কিন্তু গ্যাট। ওকে, গ্যাট, এবং এই গ্যাট এটা এস্টাবলিশড হয় 1948 সালে। মনে রাখবে তোমরা। আর একটা মনে রাখতে হবে যে 11তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে আমাদের দেশে দুখানা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট হয়। অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন করা হয়। তোমরা নিশ্চয়ই জানো সংবিধান সংশোধন কত নম্বর আর্টিকেলে করা হয়, সেটাও বলে দিচ্ছি আমি, 368। ওকে, একটা কথা মনে রাখো যে এই সংবিধান সংশোধন কী করা হয়েছে, আমাদের দেশে কিন্তু পঞ্চায়েত আনা হয়েছে কত? 73তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সাল। এবং নগরপালিকা মানে কি জানো বন্ধুরা? নগরপালিকা মানে কিছুই না, মিউনিসিপ্যালিটিস বা পৌরসভা, সেটা কিন্তু 74তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয় কত সালে? 1992 সালে। ওকে, এটাকেও বলা হয় ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন মানে কি জানো? ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে ক্ষমতা ভাগ ভাগ করে দেওয়া। ওকে, তোমরা নিশ্চয়ই জানো লোকাল গভর্নমেন্ট, এই লোকাল গভর্নমেন্ট বলা হয় পঞ্চায়েত, এবং পৌরসভাকে বলা হয় লোকাল গভর্নমেন্ট। ওকে, তো সেটা তোমরা জানতে পারলে। এই পঞ্চায়েত এবং পৌরসভা এই দুটোই কিন্তু বন্ধুরা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা আনা হয়? অষ্টম। ওকে, তারপরে চলো আমরা চলে যাচ্ছি, নেক্সট কী আছে? 9-5-year প্ল্যান। 9-5-year প্ল্যানে একটাই আমি কথা বলবো, সেটা হচ্ছে 9-5-year প্ল্যানের সময় ভারতবর্ষে কী হয় তখন বলো? ভারতবর্ষে তখন 50 বছর পূর্তি হয়, যে 50 বছর ভারতের স্বাধীনতা হলো, সেই সময় আমাদের দেশে 9ম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা আনা হয়েছিল। ওকে বন্ধুরা,
ওকে, তারপরে চলো, তারপরে কি বলছে দেখি। হ্যাঁ, 10th ফাইভ-ইয়ার প্ল্যান। 10th ফাইভ-ইয়ার প্ল্যানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কী আছে দেখি একবার একটু আমি। 10th ফাইভ-ইয়ার প্ল্যানে কী করে, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, জেন্ডার গ্যাপের উপর জোর দেওয়া হয়। ওকে, জেন্ডার গ্যাপ ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে বা জেন্ডার গ্যাপের উপর জোর দেওয়া হয়, যেটা 2007 সালে হয়। ঠিক আছে, 10th ফাইভ-ইয়ার প্ল্যানে খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপরে আমি চলে যাব, নেক্সট হচ্ছে 11th ফাইভ-ইয়ার প্ল্যান। বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট 11th ফাইভ-ইয়ার প্ল্যান। এটা কিন্তু খুব একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভালো করে পড়ো, ভালো করে বোঝে নাও ব্যাপারটা আমি কী বলছি। 10th ফাইভ-ইয়ার প্ল্যানে আনা হয় কি, দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউস ইন 2009। অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকারের আইন, সেই আইনটা আনা হয় 2009 সালে এবং কেম ইন টু ইফেক্ট বা কেম ইন টু ফোর্স, যাই বলো না কোনো, যেটা কার্যকর হয় কত সালে, 2010 সালে। ওকে, এখানে কি বলা হচ্ছে, মেকিং এডুকেশন ফ্রি অ্যান্ড কম্পালসারি ফর চিলড্রেন এজ বিটুইন 6 থেকে 14 বছর। অর্থাৎ 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষাটা কম্পালসারি, কম্পালসারি মানে তাদের শিক্ষা দিতেই হবে, এবং সেটা কীভাবে, তাও ফ্রি, কোনো রকম তাদের কিন্তু কস্ট নেওয়া যাবে না। কিন্তু তাও তোমরা নিশ্চয়ই জানো যে প্রাইভেটাইজেশন হওয়ার ফলে আমাদের বাচ্চাদের বেসরকারি স্কুল পড়াতে গিয়ে কত খরচা হয়। আর একটা কথা, 11th ফাইভ-ইয়ার প্ল্যানের যে থিমটা, সেই থিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী আছে, র্যাপিড অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। র্যাপিড অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ খুব ইম্পর্টেন্ট, আমি এখানে 3খানা স্টার দিয়ে দিচ্ছি। ওকে, আর একটা কথা মনে রাখতে হবে যে দ্য সি রঙ্গরাজন প্রিপেয়ার্ড দ্য 11th ফাইভ-ইয়ার প্ল্যান। তো 11th ফাইভ-ইয়ার প্ল্যান এটা প্রিপেয়ার করে কে, সি রঙ্গরাজন। ওকে, তারপরে আমরা চলে যাবো দেখি কী বলছেন 12th ফাইভ-ইয়ার প্ল্যান। 12th ফাইভ-ইয়ার প্ল্যানে আমি একটা কথা বলতে চাই, এখানে একটা কথা মনে রাখবে যে 12 অর্থাৎ 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 2012 সালে, এভাবে কিন্তু মনে রাখবে। তোমাদের কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে দিতে পারে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সাল কত সালে, তো সেখান থেকে তোমাদের আমি একটা ট্রিক দিলাম, 2012 সালে শুরু হয় 2012-তে। ওকে, তারপর শুরু করে দিই। এবার 12th ফাইভ-ইয়ার প্ল্যানের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর থিমখানা, খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, মনে রাখতে হবে। এর থিম কী ছিল, ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। তোমাদের আমি একটা কথা বলতে চাই, 11 ফাইভ-ইয়ার প্ল্যানটা থিমটা একবার দেখে নাও, র্যাপিড অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। আর এখানে দেখো কি বলছে, ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। ওকে, তারপর দেখো কি বলছে। হ্যাঁ, এইবার মনে রাখো, তোমাদের আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছি, গাদগিল প্ল্যান, গাদগিল প্ল্যান, এটা তোমরা আমার কমেন্ট বক্সে অ্যান্সার দেবে যে গাদগিল প্ল্যান এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আনা হয়েছে। ওকে, বা এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত, সেটা হচ্ছে গাদগিল প্ল্যান। চলো, এইবার আমি তোমাদের একটা জিনিস বলতে চাই, দেখো বন্ধুরা, কি হয়েছে 2015 সালে আমাদের যে এনডিএ গভর্নমেন্ট, সেই এনডিএ গভর্নমেন্ট এসে কি করে, তারা 2015 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ভেঙে দেয়, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ভেঙে দিলে তো হবে না, তার জায়গায় নতুন একটা কিছু আনতে হবে। তখন তারা মোদি গভর্নমেন্ট 2015 সালে আনে, তারা দেশে কী আনে, নীতি আয়োগ। ওকে, এবার এই দেখো নীতি আয়োগ নিয়ে কী কী কোশ্চেন হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের কয়েকটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, নীতি আয়োগ, নীতির ফুল ফর্মটা কী, এর ফুল ফর্ম হচ্ছে, দেখে নাও তোমরা, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হচ্ছে নীতি আয়োগের ফুল ফর্ম। ওকে, এবং এটা একটা কি, এটা একটা না কনস্টিটিউশনাল বডি, ওকে, না না স্ট্যাটিউটারি বডি, এটা একটা অ্যাডভাইজারি বডি। ওকে, যেটা হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্টকে অ্যাডভাইস দেবে। এখানে একটু পড়ে নাও কী বলছে, প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেস বাই এ নিউ ইনস্টিটিউশন, নীতি আয়োগ, জানুয়ারি 1, 2015। ওকে, উইথ এমফাসিস অন বটম আপ। এটা মনে রাখবে যে নীতি আয়োগের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে বটম টু আপ, অর্থাৎ নিচের তলা থেকে উপর তলা পর্যন্ত। এবার কিন্তু প্ল্যানিং কমিশনের স্ট্র্যাটেজি কী ছিল, টপ ডাউন অ্যাপ্রোচ, উপর থেকে নিচ পর্যন্ত। এটা কিন্তু একটা প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান, নীতি আয়োগের চেয়ারম্যানকে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া সার্ভ অ্যাজ দ্য নীতি আয়োগ চেয়ারম্যান। ওকে বন্ধুরা, তারপরে দেখো কি বলছে, ভাইস চেয়ারম্যান, দ্য নীতি আয়োগের একজন ভাইস চেয়ারম্যানও থাকবে, দ্য নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রাইম মিনিস্টার। তোমরা কিন্তু এখানে কনফিউশন হবে না, এখানে একটা কনফিউশনের জায়গা। যেমন তোমাদের বলা হয়, যেমন ধরো সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাকে কে অ্যাপয়েন্টমেন্ট করে, রাষ্ট্রপতি। ওকে, গভর্নরকে রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি। কিন্তু এই
আমাদের যে নীতি আয়োগ আছে সেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? প্রাইম মিনিস্টার। একটু কিন্তু আলাদা বন্ধুরা, একটু নজর দিতে হবে। তারপরে দেখো নীতি আয়োগের একটা চিফ এক্সিকিউটিভ অফিসারও থাকবেন, তাকেও কে অ্যাপয়েন্টমেন্ট করবে? প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তারপরে আমরা এগিয়ে যাব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের দেশের পুরনো পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে, যেটা চলছিল 65 বছর ধরে টানা, সেটাকে কিন্তু এই নীতি আয়োগ এসে অ্যাবলিশ করে দেয়। এটা কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে 65 বছরের পুরনো যে প্ল্যানিং কমিশন সেটাকে অ্যাবলিশ করে দেশে আনা হয় নীতি আয়োগ। ওকে, তো আশা করি তোমরা এখানে বুঝতে পারলে সমস্ত ভিডিওটা। এইবার আমি তোমাদের বলছি, শুধু ভিডিওটা দেখলেই কিন্তু বন্ধুরা হবে না, তোমাদেরকে আমি এই যে ভিডিওটা দিলাম এই পিডিএফটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট, আমি এই টেলিগ্রাম চ্যানেলের আমার ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই চ্যানেলের এই পিডিএফটা আপলোড করব। তো তোমরা আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ধরে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। এখানে তোমাদের মতো অনেক ছেলেমেয়ে আছে, তোমরা সেখানে নানা বিষয়ে ডিসকাশন করতে পারবে এবং আমার কাছ থেকে যে ইম্পর্টেন্ট নোট, পিডিএফ বা যে কোনো সাজেশন সেখানে কিন্তু সব তোমরা পেয়ে যাবে। তো তোমরা আমার এই ডেসক্রিপশন বক্স থেকে আমার লিঙ্কের মাধ্যমে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যদি কোনো ভাই বা বোনেরা বলে যে আমি জাস্ট 2-1 নাম্বারের জন্য পরীক্ষায় ফেল করছি, তাদের জন্য আমার প্লে লিস্টে একটা স্পেশাল ভিডিও আছে, কি করে যে কোনো পরীক্ষায় 1-2 নাম্বার বা 2-3 নাম্বার এক্সট্রা পাওয়া যায় তার একটা স্ট্র্যাটেজি আমি ওখানে দেখিয়ে দিয়েছি। হাতে যদি সময় থাকে তাহলে তারা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। আর কিছু বলার নেই, সবাই ভালো থেকো, খুব স্টাডি করো। দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি, স্টাডির কিন্তু কোনো বিকল্প নেই, তবে কি স্টাডি কিন্তু দুরকম হয়, একটা হার্ডওয়ার্কিং, একটা হচ্ছে স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি মানে হচ্ছে তোমাকে কী বলে, ঠকে শিখলে হবে না, দেখে শিখতে হবে। আমি তোমাদের যেরকম বলে দিতে পারছি যে দেখো বন্ধুরা, এই যে পিডিএফটা আমি তোমাদের দিলাম, এই পিডিএফের বাইরে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোনো কোশ্চেন হবে না। তুমি যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার বা যে কোনো একটা কোশ্চেন পেপার তুলে নাও, সেখানে যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোশ্চেন হয় তাহলে সেটাই পিডিএফে তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি তোমাদেরকে সবাইকে আর একবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমাদেরকে আমি অন্যান্য কম্পিটিটর থেকে এগিয়ে রাখবো। চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।